ছোট থেকে বড় আমরা কিন্তু সবাই এই মাশরুম খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর যেহেতু এটা খুব কম পাওয়া যায় বাজারে, সেই জন্য কিন্তু এর প্রতি আকর্ষণটা কিন্তু আমাদের সবাইয়ের একটু বেশি। আর এটা খাওয়াও কিন্তু খুবই উপকার। বাজারে কিন্তু দু ধরনের মাশরুম পাওয়া যায়, আর আমি কিন্তু এক ধরনের মাশরুমটাই আপনাদেরকে রান্না করে দেখাবো। খুব সিম্পল করেই দেখাবো, যেহেতু আমার চ্যানেলের নাম কিন্তু শর্মির ইজি রেসিপি, তো আমি ইজিভাবেই কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন, আমি যে মাশরুমটা আজ শেয়ার করছি সেটা হলো কি যে খড়ের গাদাতে তৈরি হয়, আর সেই জন্য কিন্তু এর কালারটা হয়ে থাকে একটু কালচে রঙের। আর বাজারেও কিন্তু একা সময় পাওয়া যায় পুরো সাদা রকমের মাশরুম, সেটা কিন্তু চাষ করা হয় বিভিন্ন রকম পদ্ধতিতে। তো প্রথমেই আমি ছাতার দিকটা কিন্তু হাত দিয়ে কেটে নিচ্ছি, আর একটু বড় বড় সাইজ করে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর এতটাই ছোট হয়ে আসে যে কিন্তু আপনি কিন্তু সবজির মাঝে খুঁজেও পাবেন না। তো সেই জন্য ছাতার দিকের অংশটাকে কিন্তু আমি একটু বড় বড় সাইজেই করে কেটে নিয়েছি, আর এই ডাঁটির পিছনের অংশটা কিন্তু ফেলে দিয়েছি। তো ডাঁটিগুলো আমি একেবারে পরেই কেটে নেব। প্রথমে ছাতাগুলো কিন্তু ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর ডাঁটার দিকের মুখের যে অংশটা একটু মোটা সাইজের অংশ সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওটা কিন্তু বয়েল করার সময় কিন্তু ওটা আর ভালোভাবে বয়েল হবে না, কারণ ওটা হচ্ছে কি যে শক্ত অংশ। তো এই ডাঁটাগুলো যেহেতু অনেকটা বড় বড় সাইজের হয়, সেই জন্য একটা ডাঁটাকে আমি কিন্তু 3 টুকরো করে নিয়েছি, আর তারপর এটাকে সরু সরু করে পিস করে নিয়েছি। খুব সরু কিন্তু আমি এখানে একদমই করিনি, কারণ খুব সরু করলে এই যে বললাম যে রান্না করার পরে কিন্তু একদমই ছোট সাইজ হয়ে আসবে। আর যে মাশরুমটা কিন্তু চাষ করা হয় সেই মাশরুমের ডাঁটা কিন্তু আর ছাতা দুটো কিন্তু আলাদা করতেই হয় না, কারণ ওগুলো খুব ছোট সাইজেরই হয়। ডাঁটা আর ছাতা দুটো একসাথেই কিন্তু কেটে দিলেই হয়ে যায়। এটা যেহেতু ঘরোয়া মাশরুম, সেই জন্য কিন্তু অনেকটাই ছোট বড় সাইজেরই হয়ে থাকে। তো চলুন, সব মাশরুমগুলো কেটে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, কারণ অনেকটাই ব্রাউন কালার ছিল আর সেটা কিন্তু পুরোপুরি সাদা কালারে চলে এসেছে। তারপর সবজির মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো। তো টমেটোটা কিন্তু আপনারা যেমনভাবে খুশি কাটতে পারেন, আমি একটু ছোট ছোট সাইজের করেই কেটেছি। আর ছোট ছোট সাইজের করে কাটলে কিন্তু একটু তাড়াতাড়ি বেশি পেঁয়াজের সাথে মিশে যায়, সেই জন্য খুব সুবিধাই হয়। তো আপনাদের কাছে টমেটো না থাকলে কিন্তু সারা বছর তো টমেটো পাওয়াই যায় না, সেই জন্য কিন্তু আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি একটু পেঁয়াজটা বেশি দেব, সেই জন্য কিন্তু এখানে 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজকে একটু ঠিক এই রকম পদ্ধতিতেই কেটে নিয়েছি। একটু লম্বা লম্বা ভাবেই আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এই রেসিপিটি কিন্তু একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে, সেজন্য কিন্তু এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কেটেছি। তো টমেটোর সাথে কিন্তু আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে আমি দেব আলু। তো আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, আমি কিন্তু একটু আলু বেশি ভালোবাসি, সেজন্য কিন্তু একটা মিডিয়াম সাইজের আলুকেও এইরকম লম্বা লম্বা টুকরো করেই কেটে নিয়েছি। আর তারপরে একটা কড়াই গরম হয়ে এলে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আমি 6 থেকে 7 চামচ তেল দেওয়ার পরে 2টো দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। আর যখন খুব সুন্দরভাবে এখানে স্মেল আসবে তখন কিন্তু পুরো পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই। আমি একটু সামান্য যখন নরম হয়ে আসবে, হালকা যখন কালার চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আমি কিছুটা পেঁয়াজ একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আর এই পেঁয়াজটা কখন কোন টাইমে দিতে হবে সেটা কিন্তু ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে যে পেঁয়াজগুলো ছিল তার উপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সঙ্গে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও ছিল। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর নাড়িয়ে চাড়িয়ে যখন একটু হালকাভাবে নরম হয়ে আসবে তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য তো দিতেই হবে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে মশলা থেকে যখন খুব ভালোভাবে তেল বেরিয়ে আসবে তারপর কিন্তু আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো, কারণ এই টাইমে টমেটোটা দিয়ে দিলে তবেই কিন্তু টমেটোটা আমাদের নরম হয়ে আসবে। হালকাভাবে যখন টমেটোটা নরম হয়ে এসছে তখন কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দিয়েই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে তো আমাদের মশলা আলু তো রেডিও হয়ে গিয়েছে, এবারে কিন্তু দিয়ে দিতে হবে আমাদের মাশরুম।
তো মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুটা জল উঠবে, ঠিক আছে। আর যখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তখন কিন্তু ভালো করে জলটাকে চিপে বের করতে ভুলবেন না। তো তারপর হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মাশরুমের গায়ে সমস্ত মশলাটা কিন্তু একসাথে মিশে যায়। আর সুন্দর কালারের জন্য কিন্তু আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু তরকারি প্রসেসটা সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু ভালো হয়। আর তারপরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম ঢাকনা। আর ঢাকনা না দিলে কিন্তু এটা কিন্তু যেহেতু রাবারের মতো লাগে তো ভালোভাবে কিন্তু বয়েল হবে না। আর 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। খুলে দেখুন ঠিক এরকমটাই দেখতে হয়েছে। আর তারপর যে ভেজে রাখা পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু এই টাইমে আমি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে অবশ্যই করে গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর তারপর আমি এটাকে সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। কী যে অপূর্ব লেগেছিল সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে